প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ফেব্রুয়ারির 2 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে। আমি সাধন স্যার তোমাদের লাস্ট মুহূর্তে ভূগোল বিষয়ের ওপরে সাজেশানটা দিচ্ছি। এরপরে পরস্পর এক এক করে সমস্ত বিষয়ে সাজেশান দেবো। টেস্টের আগের জন্য করেছিলাম, কিন্তু তখন সময় পাইনি বলে দেওয়া হয়নি। তোমরা ভূগোলে কোন কোন প্রশ্নগুলো করলে সমস্ত প্রশ্ন জানা পেয়ে যাবে, সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। সমস্ত প্রশ্ন 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর এবং এমনকি ম্যাপ পয়েন্টিং সমস্তগুলো তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে ধরা যায় 90-এর ওপরে নম্বর পেয়ে যাবে। কোনো প্রশ্ন তোমাদের বাইরে পড়বে না, এটুকুনি আশা করতে পারি, বিগত বছরের মতন। তাহলে দেখে নাও তোমাদের কী কী প্রশ্ন আছে। আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। এটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অন্য ভিডিওগুলো পরস্পর তোমরা পেয়ে যাবে। দেখে নাও তাহলে তোমাদের প্রথম অধ্যায়, যে অধ্যায়ে প্রশ্ন আছে দেখে নাও। প্রথম অধ্যায়ের নামগুলো দিয়ে প্রথম অধ্যায়ে 5 নম্বর প্রশ্ন আছে। তাহলে তোমাদের কোন প্রশ্নটা ভালো করে করতে হবে? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা দাও। এটা তোমাদের 100% পড়ে যাবে। এই একটাই করলে তুমি একটা জানা পাবে। এর সঙ্গে পরের প্রশ্নটা দেখে নাও। সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। এটা পড়ার সম্ভাবনা, যদি মিস হয় এটা, তবে হওয়ার সম্ভাবনা নেই। যদি মিস হয় তাহলে এটা পড়বে। তাহলে যারা বেশি পড়তে চাও তারা আর দু একটা প্রশ্ন করে রেখে দাও। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। পড়ার সম্ভাবনা 50% ধরা যায়, খুব একটা নেই, ইম্পর্টেন্ট তেমন একটা নেই। এছাড়া আরেকটা প্রশ্ন যদি করে রাখতে চাও তাহলে করতে পারো। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ 3টি সচিত্র বিবরণ দাও। তাহলে এই 4টে প্রশ্ন দিলাম, তার মধ্যে এক একটা প্রথমে জলের মতন করে তৈরি করে নাও, আর সঙ্গে সঙ্গে 2 নম্বরটাও করে রাখো। আচ্ছা, 3 নম্বর মানে কি কি প্রশ্ন দিকে নাও, ভালো করে তোমাদের করতে হবে। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, কীভাবে জলপ্রপাত পশ্চাৎ অবসান ঘটে। নদীখাত ও হিমবাহ খাতের মধ্যে পার্থক্য লেখো। রসে মতানে ও ডামলিংয়ের মধ্যে পার্থক্য লেখো। মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন। এর সঙ্গে দেওয়া আছে অনুদৈর্ঘ্য ও বারকান বালিয়ারের মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে ভালো করে করতে হবে 1, 3, 4, 6, 7। তাহলে এইগুলো ভালো করে করো। যারা সবগুলো পারবে তারা ভালো, আর যারা পারবে না তারা এই হাইলাইট করার প্রশ্নগুলো করো। দেখে নাও 2 নম্বর মানে কি কি তোমাদের করতে হবে। লোয়েস কি, ইনসেল বার্চ কি, অপসারণ গর্ত কি, ব্রাকশুণ্ড কি, ফিয়ট কি, গাবরেখা কি, ধারণ অববাহিকা কি, পলল শঙ্কু কি, জল বিভাজিকা কি, প্রপাতকূপ কি, নদীবাঁক কি, নগ্নিভবন কি, পর্যায়ন কি। তার মধ্যে দেখে নাও তোমাকে খুব ভালো করে করতে হবে। 1, 3, 4, 5, 9, 11, 12 এগুলো তোমাদের ভালো করে করলে জানা পেয়ে যাবে আশা করি। তবে সব প্রশ্নগুলো করে রাখাই ভালো, 2 নম্বরের প্রশ্ন তো। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও। দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের 5 নম্বরের প্রশ্ন দুটো থাকে, ঠিক আছে, দুটো থাকে দ্বিতীয় অধ্যায় থেকে, সেই জন্যে একটু বেশি প্রশ্ন আছে। তবে খুব একটা বেশি প্রশ্ন দিই নে, তবে যেগুলো খুব ভালো করে করতে হবে সেটা দেখে নাও। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। 100% পড়ার সম্ভাবনা এটা। পরের প্রশ্ন, চিত্রসহ পরিচলন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। এরা পরিচালন না দিয়ে শুধু শৈলক্ষেপও দিতে পারে, তবে এই প্রশ্নটা এবছর তোমাদের পড়বে, এটা 100%। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ু অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা এবছরে পড়ার সম্ভাবনা একটু কম আছে, তবে একটু করে রাখতে পারো। পরের প্রশ্ন দেখে নাও।
চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো। এটা পড়ার সম্ভাবনা 90%। তাহলে এটা ভালো করে তোমাদের করতে হবে। তাহলে বুঝতে পেরেছ। এবার দেখে নাও আরেকটা প্রশ্ন আছে, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। এটা পড়ার সম্ভাবনা তেমন একটা নেই, তবে করে রাখতে হবে। আচ্ছা, এই অধ্যায়ের ভালো করে করতে হবে 1, 2, 4 এই কটা ভালো করে করো। আচ্ছা, 3 নম্বর মানের যে প্রশ্নগুলো আছে দেখে নাও কী কী তোমার 3 নম্বর মানের প্রশ্ন করতে হবে। ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। এরপরে আছে টপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। তার মধ্যে দেখে নাও এই কটা ভালো করে করবে, 1, 2, 3, 5, ঠিক আছে। আচ্ছা, দেখে নাও 2 নম্বর মানের প্রশ্ন এই অধ্যায়তে কী কী করতে হবে, যেগুলো করলে তুমি জানা পেয়ে যাবে। বৈপরীত্য উষ্ণতা কী, সমষ্ণ রেখা কী, ITC-জেড কী, অশ্ব অক্ষাংশ কী, চিনুক কী, জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। আপেক্ষিক আর্দ্রতা কী, ফেরেলের সূত্র লেখো। তাহলে এই অধ্যায় থেকে ভালো করে করতে হবে কোনটা, 1, 3, 6, 7, 8। এবার দেখো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন দিয়েছি। তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া আছে, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়ে, তবে 2টো করলে তুমি জানা পেয়ে যাবে 100%। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, 100%। ধরো এটা পড়ে আছে, এটা তুমি ধরে নাও এই একটাই করলে একটাই জানা পেয়ে যাচ্ছ। এটা ভালো করে তৈরি করে নাও এখন থেকে। 2 নম্বর, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। যদি কোনো প্রকারে মিস হয় তাহলে এটা পড়বে, ঠিক আছে। এটা 100% তো পড়বেই, যদি কোনো প্রকারেই মিস হয় তাহলে এটা পড়বে। এই 2টো করলে একটা জানা পেয়ে যাচ্ছ। আচ্ছা, 3 নম্বর মানে যে প্রশ্ন এখানে দেওয়া আছে, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। দেওয়া আছে মগ্নচড়াগুলি বাণিজ্যিক মৎস্য চাষের বিখ্যাত কেন। আর একটা প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এখান থেকে তুমি ভালো করে এটা করো, আর এই 2টো একটুখানি পড়ে রেখে দাও। এটা পড়ার সম্ভাবনা আছে, কিন্তু এই 2টো পড়ার সম্ভাবনা খুবই কম, তবু হচ্ছে করে রাখতে হবে। যদি মিস হয় তাহলে এই 2টোর মধ্যে পড়তে পারে। আচ্ছা, 2 নম্বর মানে কী কী প্রশ্ন পড়বে, শৈবাল সাগর কী, মগ্নচড়া কী, সমুদ্র স্রোত কাকে বলে, হিমশৈল কী, হিমপ্রাচীর কী, অ্যাপোজি কী, পেরিজি কী, বানডাকা কী। আচ্ছা, এর মধ্যে ভালো করে করতে হবে 1, 4, 5, 6, 7। চতুর্থ অধ্যায়, এই অধ্যায়তে কোনো 5 নম্বরের প্রশ্ন পড়ে না, 3 নম্বর আর 2 নম্বর মানের প্রশ্ন পড়ে। দেখে নাও কী করতে হবে। জৈব অজৈব বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো। আর দেওয়া আছে 4 নম্বর প্রশ্ন, পরিবেশে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্যের 3টি পার্থক্য লেখো। আর একটা আছে হুগলি। 5 নম্বর প্রশ্ন, ভাগীরথী ও হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে। তার মধ্যে দেখে নাও 1, 2, 3 খুব ভালো করে রাখো, 3টের মধ্যে পড়ে যাবে। আর এটা ভালো করে করবে। এই 3টের মধ্যে পড়ার সম্ভাবনা 1, 2, 3-এর মধ্যে পড়ার সম্ভাবনা 100%। এই 3টে করলে তুমি একটা কি 2টো 3 নম্বরের প্রশ্ন জানতে পারবে, একটা লিখতে হবে। তাহলে এই প্রথম 4টে করো, করার সময় বেশি সময় থাকলে তাহলে এটা করবে। দেখে নাও 2 নম্বর মানে কী কী প্রশ্ন করতে হবে। 1, বর্জ্য ব্যবস্থাপনা কী, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কী, ইউটিফিকেশন কী, বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কী, তেজস্ক্রিয় বর্জ্য কী। তাহলে 1, 2, 3, 4 ভালো করে করো। পঞ্চম অধ্যায় মানে ভারত, এই অধ্যায় থেকে দেখে নাও তোমার 5 নম্বর মানে যে প্রশ্নগুলো করতে হবে। এটা একটা বড় অধ্যায়, তাহলে দেখে নাও কী কী করতে হবে। এখানে থেকে 4টে প্রশ্ন পড়বে, 2টো লিখতে হবে। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
এটা 1 নম্বর 100% এটা পড়েই আছে, তোমার ধরে রাখো, এটা তুমি অবশ্যই পরীক্ষাতে জানা পেয়ে যাবে। ভারতে পূর্ব ও পশ্চিম উপকূলে সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 1 আর 2 ভালো করে তৈরি করে রাখো, দুটোর মধ্যে একটা তো অবশ্যই জানা পড়বে, দুটো পড়লেও পড়তে পারে। 3 নম্বর, উত্তর ও দক্ষিণ ভারতে নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। পড়ার সম্ভাবনা কিছুটা কম ওদের তুলনায়। পরের প্রশ্ন, ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 80% পড়ার সম্ভাবনা। 5 নম্বর দেখে নাও, কার্পাস, চা, ইক্ষু, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। এটা 100% এখান থেকে তো পড়বেই, তাহলে প্রথম দুটোর মধ্যে তোমাকে অবশ্যই তুমি জানা পেয়ে যাচ্ছ, আর এই দুটো একটু করে রাখবে। কার্পাস আর চা করলেই তুমি 100% জানা পাবে, ইক্ষু আর ধানটা এর সঙ্গে করে রাখবে। তার মানে এটা করলে তুমি 100% একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ। আচ্ছা, 6 নম্বরটা দেখে নাও, পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। তোমাদের বলে দিচ্ছি, এই প্রশ্নটা যদি না পড়ে তাহলে কোশ্চেনই হবে না। এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট এবছরের জন্য। এই 6 নম্বর প্রশ্নটা তোমরা তৈরি করে রাখো, আর মিলিয়ে দেখে নেবে যে এই প্রশ্নটা পরীক্ষায় তোমার পড়েছে। আচ্ছা, 7 নম্বর দেখে নাও, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। এটা 90% দিয়েছি পড়ার সম্ভাবনা। আচ্ছা, এছাড়া তোমাদের একটু কম পড়ার সম্ভাবনা যে দুটো আছে এক্সট্রা দিয়েছি। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, 50%। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো, 50%। এগুলো পড়ার সম্ভাবনা তেমন একটা না থাকলেও তোমরা যদি মনে করো বেশি করতে পারবে না, 1, 2, 5, 6, 7 করে যাও, 100%। তুমি এখান থেকে দুটো লিখতে হবে, তুমি 3টে থেকে 4টে জানা পেয়ে যাবে। 3টে তো অবশ্যই জানা পেয়ে যাবে এখান থেকে, তাহলে তোমার তো দুটো লিখতে হবে, এই 5টা তোমরা করে যাও অবশ্যই। আচ্ছা, এই অধ্যায় থেকে 3 নম্বরে মানে যে প্রশ্নগুলো আছে দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। 2 নম্বর, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 5 নম্বর, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। 6, অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। 7, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। ভারতের সড়কপথ বা রেলপথের 3টি করে সুবিধা লেখো। এছাড়া 9 দেওয়া আছে, ভারতে ক্রান্তীয় চিরহরিৎ ও পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। তাহলে তোমাদের দেখে নাও ভালো করে যেগুলো পড়তে হবে, 2, 3, 4, 6, 7, 8 আর অন্যগুলো করে রাখবে। তাহলে এই কটা তোমরা ভালো করে করো, একটা 3 নম্বরের প্রশ্ন জানা পেয়ে যাবে। আর এখান থেকে 2 নম্বর মানে যে প্রশ্নগুলো হবে সেটা দেখে নাও, দুন কি, ময়দান ও মালনাদ কি, মরুস্থলী কি, কয়াল কি, বহুমুখী নদী পরিকল্পনা কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, মৌসুমী বিস্ফোরণ কি, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য বা সুবিধা লেখো। ভারতের জিরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। জীবিকা ভিত্তিক কৃষি কি, জায়িদ শস্য ও মিলেট জাতীয় শস্য কি, ইঞ্জিনিয়ারিং শিল্প কি, তথ্য প্রযুক্তি শিল্প কি, বিশুদ্ধ কাঁচামাল কি, ধারণযোগ্য উন্নয়ন কি, সোনালী চতুর্ভুজ কি। তাই দেখে নাও, এই যেগুলোর মধ্যে বললাম তার মধ্যে যেগুলো তোমাকে করতেই হচ্ছে একেবারে, 2, 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 15 এই হাইলাইটগুলো তোমাদের ভালো করে করতে হবে। যারা পারবে না তারা শুধু কেবলমাত্র হাইলাইটের প্রশ্নগুলো করো, তারা অন্য প্রশ্নের দিকে আর এগিয়ে যেতে হবে না। এগুলো করলে তোমরা যদি খুব কম হয় তো অন্তত 70 থেকে 80 নম্বর পেয়ে যাবে। 6ষ্ঠ অধ্যায় দেখে নাও, এটা লাস্ট অধ্যায়। এই অধ্যায়ের কোনো 5 নম্বরের প্রশ্ন হয় না, 3 নম্বর আর 2 নম্বর মানের প্রশ্ন হয়, অল্প কটা দিয়েছি। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহারের বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। পরের প্রশ্ন,
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। তারপরে প্রশ্ন, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, দূরসংবেদন ব্যবস্থা সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, জিওস্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, তার মধ্যে তোমাকে ভালো করতে হবে 1, 2, 3, 4 চারটে করলে তুমি 100% দুটো প্রশ্ন পেয়ে যাবে, একটি লিখতে হবে। আচ্ছা, 2 নম্বর মানের প্রশ্ন দেখে নাও, দূরসংবেদন কি, জিওস্টেশনারি উপগ্রহ কি, উপগ্রহ চিত্র কি। এই 3টে ভালো করে করো, আর 2টো এক্সট্রা করতে হবে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কি, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। দেখে নাও মানচিত্র অঙ্কন কি করতে হবে তোমাদের, যেগুলো করলে তোমরা সমস্ত মানচিত্রের পয়েন্টগুলো পেয়ে যাবে। দেখে নাও, আরাবল্লী পর্বত, 1, 2 বিন্ধ্য পর্বত, 3 শিবালিক পর্বত, 4 নীলগিরি পর্বত। নর্মদা নদী, তাপ্তি নদী, কৃষ্ণা নদী, কাবেরী নদী, মালাবার উপকূল, চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ, বৃষ্টিচ্ছায় অঞ্চল, বছরে 2 বার বৃষ্টিযুক্ত অঞ্চল, ভারতের শুষ্কতম স্থান, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, অরণ্য গবেষণাগার, কফি, চা, গম উৎপাদক অঞ্চল, যে কোনো একটা উৎপাদক অঞ্চল পড়বে। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র, তৈল শোধনাগার, পশ্চিম ভারত আর পূর্ব ভারত দুটোই করে রাখবে। লৌহ ইস্পাত কেন্দ্র, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, অতি বিরল ঘনত্বপূর্ণ রাজ্য, পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর জাহাজ বন্দর, যেটা হচ্ছে বিশাখাপত্তনম, শুল্কমুক্ত বন্দর, এটা হচ্ছে কান্ডালা। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, যেমন দিল্লি। দক্ষিণ ভারতে আন্তর্জাতিক বন্দর মানে মাদ্রাজ, এছাড়া দিল্লি, মুম্বাই, কলকাতা। এগুলো করলে তোমরা ম্যাপ পয়েন্টিং সমস্ত প্রশ্ন জানা পেয়ে যাচ্ছ।